ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেন, এটি এখন আন্তর্জাতিক মিডিয়ার প্রধান খবর হয়ে দাঁড়িয়েছে। আমরা এই প্রসঙ্গগুলো এই অনুষ্ঠানে আনতে চাই এই কারণে, আন্তর্জাতিক অনেক বিষয়ই আমাদের দেশে সরাসরি প্রভাব ফেলে নানানভাবে। এখানে তাদের মধ্যে যে রাগারাগি হয়েছে, উত্তেজনা হয়েছে, হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া আছে, এরপর আরও অনেকগুলি ঘটনা ঘটে গেছে। যেমন একদম লেটেস্ট যেটা, রাশিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলতে প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস, বড় একটা ডেভেলপমেন্ট। তারপর ইউক্রেনকে সামরিক সহযোগিতা স্থগিত করেছে আমেরিকা, এরকম। তারপরে ইউক্রেনের শান্তি চুক্তির জন্য জেলেনস্কিকে পদত্যাগ করতে হতে পারে, সেটাও হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে। এখন প্রশ্ন হলো যেটা, যে আরেকটা ঘটনা, উদ্বেগজনক ঘটনা, যেটা সারা বিশ্ব জুড়ে কিন্তু এটা বাণিজ্য যুদ্ধ লেগেছে, সেটা হলো শুল্কের ব্যাপারে। এই দুটো বিষয়, যে আমেরিকার যে শুল্ক আরোপ এবং ইউক্রেন এবং ট্রাম্প, আপনি গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন? এই জেলেনস্কি এবং ইউক্রেন রাশিয়ার যে ডিল হতে যাচ্ছে, আমি আশা করি, আমি অত্যুক্তি করছি না, একটা মোমেন্ট, ইন্টারন্যাশনাল রিলেশনসে একটা বিখ্যাত মোমেন্টের কথা বলা হয়, সুয়েজ ক্যানাল মোমেন্ট। মানে সুয়েজ খালকে যখন আমেরিকা তার এই যে প্রভাব ব্যবহার করে তার কবজায় নিয়ে আসে, তখন বলা হয় ওয়ার্ল্ড অর্ডারটা তার নিয়ন্ত্রণে চলে এসেছিল। এর আগে ওয়ার্ল্ড অর্ডার লিড করেছে ইউরোপ এবং মূলত ফ্রান্স এবং ব্রিটেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শেষ পর্যন্ত এটা আমেরিকার হাতে চলে গেল। আমি এই ইউক্রেন যুদ্ধে যা ঘটলো, আমি মনে করি এটা সেরকম একটা ঘটনা যেটা দিয়ে অফিসিয়ালি আমেরিকা তার নেতৃত্বের ওয়ার্ল্ড অর্ডার কিন্তু চ্যালেঞ্জ হচ্ছিল। মাল্টিপোলার ওয়ার্ল্ডের কথা, রাশিয়া, চায়না, ভারত, রিজিওনাল পাওয়ারগুলো, টার্কি তার মতো পাই চায়, আফ্রিকাতে নাইজেরিয়া চেয়েছে। এটার মাধ্যমে আমেরিকা কার্যত তার যতটুকু নেতৃত্ব ছিল ওয়ার্ল্ড অর্ডারে সেখান থেকে বেরিয়ে গেল। এটা একদম প্রকাশ্যে এবং নিজ থেকে, মানে কেউ চ্যালেঞ্জ করে নাই, আমেরিকা নিজে বেরিয়ে গেল। একটা উদাহরণ দেই, সাম্প্রতিক সময় কিন্তু পুতিনের অবস্থা ভালো ছিল না, আপনি খেয়াল করেন। সে সিরিয়াতে তার ডিজাস্টার হয়েছে, একেবারেই ডিজাস্টার। তার কঠোর দুর্দান্ত মিত্র ইরান, সেও ডিজাস্টার। মানে রাশিয়ার যা যা ফুটহোল্ড ছিল সেটা শেষ। এই মুহূর্তে আপনি পুতিনকে একটা লাইফ লাইন দিলেন, তার দেশের জনগণ কিন্তু তার বিরুদ্ধে দাঁড়াচ্ছিল। জনগণ দাঁড়ালে পুতিন পাত্তা দেন না, কারণ তার ভোটও ম্যানিপুলেটেড ভোট, কিন্তু উনি পাত্তা দেন পাওয়ারফুল যে এলিটরা আছে, সেই এলিটরা কিন্তু তার বিরুদ্ধে যাওয়া শুরু হচ্ছিল। কিন্তু এই মুহূর্তে একটা অবিশ্বাস্য বিজয়, পশ্চিমের বিরুদ্ধে রীতিমতো একটা বিজয় তাকে উপহার দেওয়া হলো। আমি আপনাকে একটা প্রশ্ন করি, খেয়াল করেন তো, জেলেনস্কি রিজাইন করবে, রাশিয়ার উপরে স্যাংশন তুলবে, অস্ত্র দেব না, এই যাবতীয় সবকিছু যদি দিয়ে শান্তি আনতে হয়, তাহলে আমেরিকার রোলটা কোথায়? আপনি যখন মধ্যস্থতা করবেন, আপনি চেষ্টা করবেন দুই পক্ষের জন্য একটা মোটামুটি উইন উইন। রাশিয়া যেহেতু ভালো অবস্থায় আছে, সে বেশিই পাবে, সব ছাড় যদি দিতে হয়, তার সিকিউরিটিও দেবে না। মানে দুজনের মধ্যে সংঘাত শুরু হয়েছিল কেন? বলা হয়েছিল তোমার মিনারেলসের চুক্তি যদি হয়, জেলেনস্কি রাইটলি বলছেন, ঠিক আছে মিনারেলসের চুক্তি আমি করছি, রাজিও হয়েছিলেন, কিন্তু আমাকে তো তোমার সিকিউরিটি দিতে হবে। এমনকি তার এই যে 20% ভূমি ছেড়ে দেওয়ার পরও, তারপর ওইটা মেনেও নিচ্ছি, কিন্তু বাকি অংশটুকু আমি যে একটা স্টেট হিসেবে টিকে থাকবো, আমার সিকিউরিটি তো দিতে হবে। তো আমেরিকা কিছুই দেবে না, রাশিয়ার কথা মতো চলো, তাহলে আসলে আমেরিকার প্রয়োজন কি? আমি বুঝলাম না। তো একটু খেয়াল করেন। অথচ একজন মধ্যস্থতাকারী হিসেবে যদি যুদ্ধ বন্ধ করতেও চায়, ঠিক আছে, রাশিয়াই বেশি পাবে, কারণ সে এখন বেটার অবস্থানে আছে, কিছু জিনিস অন্তত ইউক্রেনের জন্য নিশ্চিত করা। কিন্তু আমেরিকা একদম সরে গেল। নট অনলি দ্যাট, তাদের যে মন্তব্য, আমি এখানে যোগ করতে চাই, কিছুদিন আগে মিউনিক সিকিউরিটি কনফারেন্সে জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট গিয়েছিলেন, এবং উনি যেভাবে ইউরোপকে আক্রমণ করেছেন, মানে উনি বলছেন এইভাবে যে ইউরোপ তোমার শত্রু, চায় না রাশিয়া কেউ না, তোমার শত্রু তোমার জনগণ। তুমি যেভাবে তোমার জনগণকে ট্রিট করছো, জনগণের মধ্যে যেসব মানসিকতা তৈরি হচ্ছে, সে তোমাকে ভোট দিতে, তোমার গণতন্ত্র নষ্ট করছে। সো এই ধরনের বক্তব্য যখন তিনি দেন, একই সাথে নেটো আদৌ টিকে থাকবে কিনা, ক্লিয়ারলি কথাগুলোর মধ্যে আর কোনো রাগ ঢাক রাখা হচ্ছে না। সুতরাং এই ঘটনার মাধ্যমে আসলে ওয়ার্ল্ড অর্ডার পাল্টে গেল। আরেকটা জিনিস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার ওয়ার্ল্ড অর্ডারের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, সেটা হচ্ছে যতটা বেশি ফ্রি ট্রেড এনশিওর করা। এর আগ পর্যন্ত কিন্তু প্রোটেকশনিজম ছিল, একটা দেশ তার নিজের দেশের ব্যবসা বাণিজ্যগুলোকে নিয়ন্ত্রণ করবে, এটা ছিল কবজায় রাখবে, একে ট্যারিফ বসাও, তাকে ট্যারিফ বসাও। তাতে কি হয়েছে জানেন? পৃথিবীর ভালো হয় নাই। স্টাডি আছে, আমেরিকা যখন এই জায়গায় আসলো এবং পৃথিবীর বাণিজ্যকে উন্মুক্ত করতে শুরু করলো,
তাতে ট্যারিফ কম, মানে গ্লোবাল ট্যারিফের অ্যাভারেজ এখন 3%। তাতে পৃথিবীর সব দেশ বেনিফিটেড, কারণ অর্থনীতি বড় হয়ে গেল। তাতে আমেরিকানরা বা অন্য সবাই তার মতো করে, অন্য দেশও গ্রো করছে কিন্তু সে নিজেও গ্রো করছে। নট অনলি দ্যাট, আপনি যখনই সারা পৃথিবীকে আপনাকে কেন্দ্র করে চালান তখন ডলার অকল্পনীয় পাওয়ারফুল হয়ে উঠলো, এবং আপনি একমাত্র দেশ পৃথিবীতে যে ডলার ছাপিয়ে ফেলতে পারেন। এটা কত বড় শক্তির বিশাল। কিন্তু এখন আপনি করছেন কি, নিজেকে এই প্রোটেকশনিজমের নাম করে ট্যারিফ বসাচ্ছেন, বসাতে যেটা হবে খুব স্বাভাবিকভাবে এরপর আপনি তো আপনাকে একঘরে করছেন। একটা কথা বলা হয়, আমি মানে স্টুপিড মনে হবে, মানে উনি মনে করছেন আমেরিকার ইনফ্লুয়েন্স তাতে বাড়ে না, তার উপরে ইনফ্লুয়েন্স করতে পারেন যার সাথে আপনার আসলে অনেক বেশি সংযোগ আছে, অনেক বেশি ব্যবসা বাণিজ্য আছে, যার সাথে ঘনিষ্ঠতা আছে, আপনি যার সাথে আইসোলেটেড, সে আপনি তার সাথে যদি সমস্যা করতে চান তার কিছু আসে যায় না, সে আপনার উপর ডিপেন্ডেন্ট না। এই হচ্ছে মূল জায়গা। ট্রাম্প পরিকল্পনা করে খুবই অ্যাপারেন্টলি কতগুলো ওই যে ডেমাগগ, উনি জনতুষ্টিবাদী কতগুলো পদক্ষেপ, এবং ওনার যে টার্গেট অডিয়েন্স ওনারা কিন্তু খুব ভালো বোঝেন, আমি এভাবে বলেই ফেলি, তার যে মূল ভোটার ছিলেন তারা হচ্ছেন রুরাল হোয়াইট আমেরিকানস, যারা যথেষ্ট শিক্ষিত না, কসমোপলিটন না, কিছু বেসিক ট্রেড এবং চাষ করেন, ফলে তারা এই ব্যাপারগুলো বোঝেন না। এখন ধরেন আপনি যখন বললেন আমি ইউরোপের নিরাপত্তার দায়িত্ব কেন নেব, ও টাকা খরচ করুক, আমি টাকা দেবো না, ইউএসএআইডি ধরেন, ইউএসএআইডি সব ফান্ডিং বন্ধ করে। এখানে একটু বলে রাখি ইউএসএইড সম্পর্কে। জি, ইউএসএইড কিন্তু আসলে প্রকৃতপক্ষে কোনো সহযোগিতা না, বিনিয়োগ। অবশ্যই তাই, আমি সেই জায়গাটাতেই আসছি, আমি এটাই বলতে যাচ্ছিলাম। ধরেন অনেকে মনে করে আর কি সহযোগিতা না, এটা বিনিয়োগ। পৃথিবীর কোনো দেশ কারোর সাথে কোনো চ্যারিটি করে না, ফুল স্টপ। রাইট। এটা একটা হলো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। আপনি গাছ লাগান না, ওইটা অনেক ইনভেস্টমেন্ট, ওইটা তো 15 বছর পর ফল দেবে। ইউএসএআইডি যখন বন্ধ করে আপনি দেখালেন, এই দেখো আমি কিন্তু এত বিলিয়ন ডলার বাঁচিয়ে দিয়েছি, তো ওই গ্রামের একজন হোয়াইট আমেরিকান মনে করে তাই তো আমার দেশ কেন ওই দেশের মাতৃমৃত্যু শিশু মৃত্যু নিয়ে কাজ করবে, ইউরোপে ওখানে গণতন্ত্র নিয়ে কাজ করবে। ও খুশি হয়ে গেল, এবং এই টাকা সে তার ভেতরে খরচ করে দেখালো, আমি ইউরোপের সিকিউরিটি কেন দিতে যাব, নেটোর ওরা জিডিপি 2% ইউজ করে না, সো আমি এখন থেকে এটা কমায় দেবো। সবাই খুশি হলো, এই খুশি করা গেল, কিন্তু ওই যে দিনের শেষে আপনি তো আসলে এগুলোর মাধ্যমে আপনি যেটা বললেন ইনভেস্টমেন্ট, দীর্ঘমেয়াদী তার ব্যবসা, তার সিকিউরিটি এবং তার হেজিমনি, সে তো চায় অন্য দেশগুলোর উপরে প্রভাব রাখতে, এই সবগুলো থেকে সরে আসলো। সো আমরা ট্রাম্প সাম্প্রতিক সময়ে যা করছেন একদম ক্লিয়ারলি আমরা মনে করি পৃথিবীর একটা প্যারাডাইম শিফট করছে। পৃথিবীতে একটা আর্থকোয়েকের মতো ঘটনা ঘটলো, যে বিশ্ব ব্যবস্থার মধ্যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ছিলাম, ওটা শ্যাটার্ড এই কিছুদিনের মধ্যেই। বাকিগুলো যত দিন যাবে এটা ইউরোপের কি হবে, ইউরোপের কি হবে বলা কঠিন, এবং ইউরোপ ইজ ভেরি রিয়াল চ্যালেঞ্জ। কারণটা কি, এটা সত্য, ইউরোপের একটা চুরি আছে। চুরি হচ্ছে এরকম, ইউরোপ দীর্ঘদিন থেকে আমেরিকার সিকিউরিটি নেটো নিয়ে এসে যদিও নিজস্ব সিকিউরিটির জন্য তারা বিনিয়োগ করে নাই, শুধু সেটা না, নেটোতে থাকাকালীনও নেটো চার্টারে লেখা আছে প্রত্যেকটা দেশ তার জিডিপি 2% ডিফেন্সে ব্যয় করবে, কেউ করেনি। ফলে যেটা দাঁড়ালো, নেটোতে থাকলেও ট্রাম্প যে একটা অভিযোগ করে ঠিক ভুল না, এটা সঠিক যে তোমাকে ব্যয় করতে হবে, নেটোর চুক্তিও সে মানে নাই। এখন আপনি যখন কম ব্যয় করেন, ওই টাকা কিন্তু আপনি জনগণের জন্য খরচ করেছেন, ওয়েলফেয়ারের জন্য খরচ করেছেন, তো জনগণ অনেক ভালো ছিল। মানে আপনি মজাটা কোন জায়গায়, আপনি সস্তা জ্বালানির আশা থেকে নিচ্ছেন, আপনার ডিফেন্সের দায়িত্ব আমেরিকাকে দিয়ে দিচ্ছেন, আপনার যত উৎপাদন আছে সেগুলো আপনি জনগণের জন্য ব্যয়, জনগণ তো দুর্দান্ত জীবন পার করেছে। এখন সমস্যা হচ্ছে যখন হঠাৎ করে আমেরিকা নাই, আপনার তো যতটুকু করার কথা ততটুকুও করেন না নেটোতে, আর নেটো যদি না থাকে তাহলে 2%-এ হবে না, আপনাকে আরও বাড়াতে হবে। যেমন রাশিয়ার সাথে সিরিয়াসলি কনফ্লিক্ট লাগার প্রবাবিলিটি দেশ যেমন ধরেন পোল্যান্ডের আছে, পোল্যান্ড কিন্তু এখন 4 or 5% জিডিপি 5%-এর মতো সে জিডিপির এখন ডিফেন্সে ব্যয় করছে। এখন সমস্যাটা হচ্ছে, এখন আপনি যদি স্টেপও নেওয়া শুরু করেন, যে পরিমাণ ঘাটতি আপনার আছে, একটা উদাহরণ দিই, জেভলিন মিসাইল আমেরিকা রাশিয়াকে দিয়েছে, ইউক্রেনকে দিয়েছে, হ্যান্ডহেল্ড একটা ম্যানপ্যাড বলে এগুলোকে, ট্যাঙ্ক বিধ্বংসী একটা জ্যাভলিন। তো জ্যাভলিনের যে পরিমাণ স্টক শেষ হয়েছে, এটা আমেরিকা পূর্ণ সক্ষমতায়ও যদি তৈরি করতে শুরু করে 7 থেকে 10 বছর লাগবে আগের যে স্টক সেই স্টকে পৌঁছতে। বুঝুন ব্যাপারটা। সো যারা এতদিন ব্যয় করে নাই তারা অনেক দিন ধরে এবার আরও লাগবে মোটামুটি, মানে একটা স্যাটিসফ্যাক্টরি জায়গায় যে আমেরিকাকে বাদ দিয়ে সিকিউরিটি নিশ্চিত করার জায়গায় যেতে তাদের লাগবে এখনো 8-10 বছর। তো এই তথ্য তো পুতিনও জানে, এটা আমরা যেমন জানি, এটা পুতিন খুব ভালো জানে।
সো পুতিনের আগ্রাসী মানসিকতা এই সময়ের মধ্যে আরো বাড়ে কিনা, সো আমি আসলে একটা বড় বিপদ দেখছি। যেমন অলরেডি মলদোভার একটা অংশ কিন্তু পুতিনের দখলে আছে, ট্রান্সনিস্ট্রিয়া, সে কিন্তু মলদোভা দখল করে ফেলতে পারে। এবং কেউ কেউ এটা বলছেন ও আরো অ্যাডভেঞ্চারিজম দেখাতে পারে কিনা, একটা পরীক্ষা করতে পারেন। 3টা বাল্টিক স্টেট, লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়া, কোনো একটাতে তিনি ইনভেট করে পরীক্ষা করতে পারেন। ওই 3টা কিন্তু নেটো দেশ। সো নেটো সদস্যকে আক্রমণ করা হলো, তার অংশ দখল করা হলো, কিন্তু নেটো কিছু করলো না। এটা যদি হয় আমি কিন্তু সামনে খুব বড় ডিজাস্টার দেখছি এবং ইউরোপ ইজ ইন আ রিয়েল ডেঞ্জার।